অবশ্যই ফিরবে। আরো যদি 1 মাস প্রয়োজন হয়, 1 বছরও প্রয়োজন হয়, আমরা এই ময়দান ছাড়ব না। যদি 1 মাস বা 1 বছরও লাগে, আমরা তবুও রাজপথ ছাড়ব না। অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ ভবনের সামনে হাসনাত আব্দুল্লাহর কঠিন হুঁশিয়ারি। রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়ে যা বললেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আমরা এখনই একটা চুক্তি করতে পারতাম, তবে আমি চাই একটি সেরা চুক্তি হোক। আমি তার জন্য কোনো সময়সীমা দিতে চাই না। এটা খুব শিগগিরই হয়ে যাবে, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ শুরুর বিষয়ে কোনো ইঙ্গিত না পাওয়া গেলেও ইরানে নতুন করে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছে ইসরায়েল। ইরানে বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রেও হামলার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত। সবার আগে খামেনির রাজবংশ। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তাহলে কি তলে তলে এনসিপির সাথে সমঝোতা হয়ে গেছে আওয়ামী লীগের? আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করেছে আওয়ামী লীগ এনসিপির সমঝোতা। সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে এনসিপির এমন কঠোর অবস্থান, আওয়ামী লীগ নিয়ে এনসিপির এমন নরমশীল আচরণ ও কথাবার্তায় বোঝার আর বাকি রইল না সাধারণ মানুষের। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে রাজপথে হাসনাত আব্দুল্লাহর কঠিন হুঁশিয়ারি। তিনি বলেন, বিএনপির পতন খুবই সন্নিকটে। বিএনপি আর আগের বিএনপি নেই, জনগণের বাইরে গিয়ে কাজ করছে। কিন্তু বিএনপি নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? এই জনগণ, আপনারা সব সচ্ছল হন। আমরা আগে সরকার চাই, আগে সরকার অনেক ভালো ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ থেকে এবার রাজপথে রুমিন ফারহানা দিলেন কঠিন হুঁশিয়ারি। সম্প্রতি বিরোধী দল ও সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের অবৈধ বিল পাশ করে বিএনপি। এরপর থেকে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে এতদিন বিএনপির বিরুদ্ধে সংসদে ঝড় তুলে আসছিলেন রুমিন ফারহানা। বাইরে গিয়ে কাজ করছে, কিন্তু বিএনপি হয়তো ভুলে গেছে জনগণ আবারও ক্ষুব্ধ হলে সংসদ ভবনের একটি ইটও রাখবে না। এদেশে আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে। তাই আবারও আপনাদের উদ্দেশ্যে বলছি, আওয়ামী লীগের উপরে থাকা অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। না হলে সংসদ ভবনের সামনে থেকে এক চুলও নড়ব না। 1 মাস লাগুক বা 2 বছর, আমরা রাজপথ ছেড়ে যাব না। প্রিয় ভিউয়ার্স, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে এনসিপির এমন ভূমিকাকে আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? রাজনৈতিক সমঝোতা নাকি তাদের যেভাবে পুনর্বাসিত হচ্ছে, তারা কিন্তু আবার গুপ্ত অবস্থায় চলে যাবে। তিনি তার বক্তব্য দিয়েছেন অভিযুক্ত তিনি মাহমুদ। তো এখানে একটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ, সেটি হলো যে যেহেতু থানা থেকে তদন্ত করা হচ্ছে, এবং আমরাও এটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি যে ছাত্র শিবির এবং ডাকসু যেভাবে তার পক্ষ নিয়ে বললো যে তার আইডি থেকে হয়নি, অতীত টেবিল আইডি থেকে করা ডিলিট করে দেয়, তারপর বলে আমরা দিই। কিন্তু এখানে একটা সুস্পষ্ট প্রমাণ রয়েছে আমাদের কাছে, সেটি হলো বেশ কয়েকজন সেখানে এংরি রিয়েক্ট করেছিল। পরবর্তীতে যখন পোস্ট ডিলিট হয়েছে তখন তারা পোস্ট দিয়েছে, কি ভাই আপনি ভয় পেয়েছেন যে আপনি পোস্ট ডিলিট করলেন, আপনি তো সাহসী মানুষ হিসেবে জানি। সেই পোস্ট কিন্তু আমাদের কাছে রয়েছে, এবং নিজ দিয়ে অন্য পোস্টে যাও কমেন্টস করছে যে আপনার আইডি আমি দেখে এংরি রিয়েক্ট দিলাম, আপনি কেন পোস্ট ডিলিট করলেন। তো যারা ওই পোস্ট দেখেছে, রিয়েক্ট দিয়েছে, এবং যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও বেশি শক্তির রাজনীতিক ক্ষমতার যে রাজনীতির দাপট, সেটি আবার নতুন করে তৈরি হচ্ছে। ফলে ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র বা পুরনো স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে, এবং জনগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে। সেটার প্রমাণ আমরা একে একে পাচ্ছি। আমরা সারা দেশ থেকেই অভূতপূর্ব সাড়া পাচ্ছি, কারণ আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানেও বাংলাদেশের মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছিল। ছাত্রের জায়গায় ছাত্র আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। যুবর জায়গায় যুব ঠিকই আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। ডক্টর শফিকুর রহমান, কর্নেল অলি সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সমবেত জনতা এবং মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শিলংয়ের বিলাসবহুল রিসর্টে দীর্ঘদিন বসবাস করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি সংসদে এবং সংসদের বাইরে থেকে বারবার অনুরোধ করছেন, ঘোষণা দিচ্ছেন বাংলাদেশে নাকি মব সংস্কৃতি চলবে না। দুঃখের বিষয়, তার নিজের দলের নেতাকর্মীরাই তার কথা শুনেন না। যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। একজন সাবেক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা সামষ্টিক অর্থনীতির উপরে তিনি বলেছেন, আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি। ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68-তে। এদেশ বাংলাদেশের জনগণের। আধিপত্যবাদের দূষরদেরকে তারা দেখে শত শত আলিম উলামা বুকের তাজা রক্ত এবং জীবন দিয়ে এই দেশবাসীকে জীবন এনে দিয়েছেন। আমরা সেই আলিম উলামার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের যে যুব সমাজ, যে শ্রমিক সমাজ, যে কৃষক সমাজ, আপামর জনগণ, এমন থানায় মব সৃষ্টির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। সেই বিক্ষোভ মিছিল সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। এই মুহূর্তে সরাসরি যুগান্তর লাইভ
সঙ্গে যুক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে একটু আগেই এই বিক্ষোভ মিছিল শুরু হয়। ইসলামী ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে শাহবাগ থানায় ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী ছিলেন। মূলত অনলাইনে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে, একটি স্ক্রিনশট ভাইরাল হওয়াকে কেন্দ্র করে মূলত থানায় তিনি গিয়েছিলেন প্রাণনাশের হুমকি। তাই থানায় সাধারণ ডায়েরি জিডি করতে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু সেই স্ক্রিনশটের ভাইরালের নেই এটি সৃষ্টি করা হয়েছে দাবি মির্জা ফখরুলের। সারা দেশে এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া মিলছে মন্তব্য নাহিদ ইসলামের। বিভাজনের রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু। আগের ভাড়াতেই রাজধানীতে চলছে গণপরিবহন। দেশে তেলের রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে মন্তব্য আইনমন্ত্রীর। রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না মন্তব্য ইসহাক সরকারের। উত্তরাধিকার সূত্রে অনেক অব্যবস্থাপনা পেয়েছে সরকার দাবি বাণিজ্য মন্ত্রী। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সূত্রে বিমান বাহিনীর ভেতরে তেহরিকে তালেবান পাকিস্তানের যে বিস্তার তা নিয়ে যে তদন্ত চালানো হলো, সেটার সঙ্গে পুলিশ সাবেক সেনা কর্মকর্তা সেনাবাহিনীর ভেতরে যেসব তৎপরতা চালাতে এই যে একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন বলে যে খবর বেরিয়ে এলো, এগুলো কি সম্পর্কিত? মানে সাবেক সেনা কর্মকর্তারা কোন জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছেন? এরা কি প্রত্যেকেই শেষ পর্যন্ত তালেবান, আল কায়দা, বাংলাদেশে অত্যন্ত সক্রিয় জামায়াতুল আল হিন্দাল শারকিয়া এসব সংগঠনের সঙ্গে সক্রিয়? বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকে অনেক ক্ষেত্রে এই আশঙ্কার কথা বারবার তোলা হতো যে ওই যে জুলাই আগস্টের আন্দোলনের সময় যে কারাগার ভেঙে দলে দলে জঙ্গিদের বের করে আনা হয়েছে, কিংবা বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা সক্রিয় কর্মীদেরকে যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের সময়ে ঢালাও জামিন দেওয়া হয়েছে, এরা নিশ্চয়ই বাইরে বেরিয়ে সংগঠিত হচ্ছে এবং বাংলাদেশে নতুন করে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখন যে ধরনের জঙ্গি নেটওয়ার্কের খবর বেরিয়ে আসছে, বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী এমন এক অভিযান পরিচালনা করতে হয়েছে সম্প্রতি, যেখানে পাকিস্তান গোয়েন্দা সংস্থা তথ্য দিয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে পাকিস্তানের নিষিদ্ধ সশস্ত্র জঙ্গি সংগঠন তেহরিকি তালিবানের ব্যাপক নেটওয়ার্ক গড়ে উঠেছে এবং বাংলাদেশের পুলিশের কাছে এমন তথ্য এসেছে যে কোনো একটি নিষিদ্ধ সক্রিয় সশস্ত্র সংগঠন বাংলাদেশে আবারও সংগঠিত হয়েছে এবং সেনাবাহিনীর 2 জন অন্তত